আজ আমরা ইংরেজি সাহিত্যের প্রায় ১৫০০ বছরের এক অসাধারণ গল্প শুনব। এটা কিন্তু শুধু সাহিত্যের গল্প না, এটা আসলে একটা ভাষার, হ্যাঁ, একটা ভাষার বেড়ে ওঠার গল্প। ভাবুন তো একবার, যে ভাষাটা একসময় শুধু বিউলফের মতো মহাকাব্যে খুঁজে পাওয়া যেত, সেটাই কি করে হয়ে উঠল শেক্সপিয়ারের ভাষা, আর তারপর সারা পৃথিবীর নোবেল পুরস্কার বিজয়ীদের ভাষা। এই যে রূপান্তর, এটাই তো আসল গল্প। চলুন আজ সেই গল্পের গভীরে যাই। তো এই গল্পের শুরুটা কিন্তু অনেক আগে, সে ৫ম শতাব্দীতে, যখন অ্যাংলো স্যাক্সনরা ব্রিটেনে এসে বসতি করল। তারা শুধু নিজেদের সাথেই আনেনি, নিয়ে এসেছিল একটা নতুন ভাষা, একটা নতুন সংস্কৃতি। আর ঠিক সেখান থেকেই কিন্তু আজকের ইংরেজি ভাষার যাত্রা শুরু। এই যে অ্যাংলো স্যাক্সনদের ভাষা মানে প্রাচীন ইংরেজি, এটা প্রায় ৬০০ বছর ধরে টিকেছিল। আর এই সময় সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবশ্যই মহাকাব্য বিউলফ। কিন্তু তারপর ১০৬৬ সালে ঘটল এক বিশাল ঘটনা, নরমানদের আক্রমণ। আর এই একটা আক্রমণই যেন পুরো ভাষার ইতিহাসটাকেই ওলটপালট করে দিল। একটু দেখুন তো এই লাইনগুলো। হোয়াট উই গার্ডেনা, কি কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? এটাই ছিল প্রাচীন ইংরেজি। আজকের দিনে একজন ইংরেজি জানা মানুষের কাছেও এটা প্রায় বিদেশি ভাষার মতোই শোনাবে। ভাবা যায় ভাষাটা কতখানি বদলে গেছে। ওই যে বললাম নরমান আক্রমণের কথা, ওটা কিন্তু লিখিত ইংরেজিকে প্রায় শেষই করে দিয়েছিল। মনে হতে পারে ভাষাটা হয়তো হারিয়েই যাবে, কিন্তু না, ঠিক তার উল্টোটা হলো। ভাষাটা মরল না, বরং একেবারে নতুন একটা রূপে জন্ম নিল, আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ হয়ে। আসলে হয়েছিল কি দেখুন, যারা জিতল মানে নরমানরা, তাদের ভাষা ছিল ফরাসি। আর যারা হারল মানে অ্যাংলো স্যাক্সনরা, তাদের তো নিজেদের ভাষা ছিলই। এই দুয়ে মিলেমিশে জন্ম হল মধ্য ইংরেজির। ব্যাপারটা বেশ মজার। অভিজাতদের কাছ থেকে এলো পার্লামেন্ট, জাস্টিস, ডিনার, এইসব ভারিক্কি শব্দ। আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে এলো কাও, পেগ, হাউজের মতো সহজ শব্দ। দুটো মিলেই কিন্তু আজকের ইংরেজি। সেই সময়ে সাহিত্য মানেই ছিল হয় ফরাসি নয়তো ল্যাটিন। সাধারণ মানুষের মুখের ভাষা ইংরেজিতে সাহিত্য রচনা করাটা কেউ ভাবতেও পারত না। ঠিক তখনই জিওফ্রে চসার একটা প্রায় বিপ্লব ঘটিয়ে ফেললেন। তিনি লিখলেন দ্য ক্যান্টারবেরি টেলস, সাধারণ মানুষের ভাষায়। আর এই এক পদক্ষেপেই ইংরেজি ভাষাটা সাহিত্যের দরবারে নিজের জায়গা করে নিল। চসার তো পথটা দেখিয়েই দিলেন। এরপর আরও দুটো জিনিস ইংরেজিকে একটা নির্দিষ্ট মানে স্ট্যান্ডার্ড রূপ দিতে দারুণ সাহায্য করল। প্রথমত ছাপাখানার আবিষ্কার। এর ফলে লন্ডনের কথ্য ভাষাটাই সারা ইংল্যান্ডে ছড়িয়ে পড়ল, আর সেটাই হয়ে উঠল স্ট্যান্ডার্ড। আর দ্বিতীয়টা হলো কিং জেমস বাইবেলের অনুবাদ। গির্জায় গির্জায় একই ভাষার বাইবেল পৌঁছে যাওয়ায় সবাই একটা সাধারণ সাহিত্যিক ভাষার সাথে পরিচিত হল। তো ভাষাটা এখন মোটামুটি একটা নির্দিষ্ট চেহারা পেয়েছে, মঞ্চ প্রস্তুত। আর ঠিক এই সময়ে আবির্ভাব হল এমন একজনের, যিনি এই ভাষার শক্তিকে এমনভাবে ব্যবহার করলেন যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। নামটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন, উইলিয়াম শেক্সপিয়র। ইংরেজি সাহিত্য বললেই যেন এই নামটা মাথায় আসে। তিনি শুধু একজন অসাধারণ নাট্যকারী ছিলেন না, তাকে বলা যায় ভাষার এক জাদুকর। ভাবুন তো, কত নতুন নতুন শব্দ, কত নতুন অভিপ্রায় তিনি তৈরি করেছেন, যা আজও আমরা কথায় কথায় ব্যবহার করি। আর তার কাজের পরিধি দেখলে তো অবাক হতে হয়। ইতিহাস, ট্র্যাজেডি, কমেডি, রোম্যান্স, এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার ছাপ রাখেননি। মানুষের মনের এত গভীরের কথা, এত অনুভূতির কথা তিনি তার লেখায় যেভাবে তুলে ধরেছেন, তা এক কথায় অবিশ্বাস্য। তার হাত ধরেই ইংরেজি ভাষা যেন নিজের আসল শক্তিটা খুঁজে পেল। শেক্সপিয়রের যুগ তো গেল। এরপর সাহিত্যের ফোকাসটা ধীরে ধীরে নাটক থেকে সরে আসতে শুরু করল। জন্ম নিল এক নতুন ফর্ম, যা পরবর্তী কয়েকশো বছর ধরে রাজত্ব করবে, আর সেটা হল উপন্যাস। ১৮ আর ১৯ শতকে উপন্যাসের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। লেখকরাও নিজেদের সময়ের গল্প বলতে শুরু করলেন। যেমন ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসোতে পাওয়া যায় টিকে থাকার লড়াইয়ের গল্প।
আবার জেন অস্টেন তার প্রাইড অ্যান্ড প্রেজুডিসে তুলে ধরলেন সমাজের রীতিনীতি আর বিয়ের বাজারের কথা। আর চার্লস ডিকেন্স, তিনি তো শিল্প বিপ্লবের কঠিন বাস্তবতাকে, দারিদ্র্যকে চোখের সামনে হাজির করলেন তার অলিভার টুইস্টে। মানে উপন্যাসগুলো হয়ে উঠেছিল তখনকার সমাজের একটা আয়নার মতো। কিন্তু এই গল্পটা শুধু ইংল্যান্ডের একটা দ্বীপের মধ্যে আটকে রইল না। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। ব্রিটিশ সাম্রাজ্যের সাথে সাথে ইংরেজি ভাষাও পাড়ি দিল ৭ সমুদ্র ১৩ নদী, ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। একবার সংখ্যাটা দেখুন, ৪১২ মিলিয়ন। ১৯১৩ সাল নাগাদ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল এত মানুষ, মানে তখন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১/৪। এর ফলে শুধু যে ভাষাটা ছড়ালো তাই মা, ইংরেজি সাহিত্যের ধারণাটাও ছড়িয়ে পড়ল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ভাষাটা যখনই কোনো নতুন জায়গায় গেল, সেখানকার স্থানীয় সংস্কৃতির সাথে মিশে একদম নতুন ধরনের সাহিত্যে জন্ম দিল। আর তার ফলাফল এক কথায় অসাধারণ। ইংরেজি সাহিত্য এখন আর শুধু ইংল্যান্ডের সম্পদ নয়, এটা এখন গোটা বিশ্বের। একবার দেখুন, নাইজেরিয়ার ওলে সোয়িঙ্কা, আমেরিকার টনি মরিসন, কানাডার অ্যালিস মুনরো, সারা পৃথিবীর লেখকরা ইংরেজিতে লিখছেন এবং সাহিত্যের নোবেলের মতো সর্বোচ্চ সম্মান পাচ্ছেন। ইংরেজি এখন সত্যিই একটা গ্লোবাল ভাষা। তাহলে দেখুন, বিউলফের সে প্রায় অচেনা ভাষা থেকে আজকের এই বিশ্বজনীন ইংরেজির সাফারটা কতটা অবিশ্বাস্য। কিন্তু গল্পটা তো এখানেই থেমে নেই, কারণ ভাষা সবসময় বদলায়, সাহিত্যও বদলায়। তাই প্রশ্নটা থেকেই যায়, এই যে বিশাল এক সাহিত্যিক মহাকাব্য, এর পরের অধ্যায়টা কি হতে চলেছে।